শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আসামে স্বাক্ষরের নামে মুসলমানদের থানায় ডেকে পুশ ইন করাচ্ছে ভারত। অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে ফেরত নিতে বলল কলকাতা হাইকোর্ট। নড়াইলে সিনেমা হলকে মার্কাজ মসজিদ বানালেন ইসলামজীবী। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আমদানি করা ঔষধে 100% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারতের নলবাড়ি জেলার বরকুড়া গ্রাম থেকে পুলিশে ডেকে নিয়ে গিয়েছিল সকিনা বেগমকে। তারা বলেছিল যে থানায় একটা সই করাতে হবে, তারপরে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। ওই একই সময়কালে আসামের কয়েকশো মানুষকে এভাবেই সই করানোর নাম করে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এদের অনেককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কারো ঠাঁই হয়েছে বিদেশিদের আটক শিবিরগুলোই। তবে অনেকে নিজের বাড়ি ফিরে আসতে পারলেও 65 বছর বয়সী সাকিনা বেগমের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার। বিবিসি কয়েকদিন আগে জানতে পারে যে মিরপুরের একটি জিনজি অঞ্চলে এক বৃদ্ধা আশ্রয় নিয়েছেন, যার বাড়ি ভারতের আসামে। গুগল ম্যাপে সার্চ করে দেখা গেল যে ওই বৃদ্ধ যে এলাকার নাম বলেছেন সেই নলবাড়ি আসামের একটি জেলা। সেখানে তার দেওয়া নামের গ্রামও আছে। ঘটনাটি অনেকেরই জানা, তাই কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হওয়া গিয়েছিল সাকিনা বেগম নামে একজন বৃদ্ধাকে বরকুড়া থেকে পুলিশ নিয়ে গিয়েছিল মে মাসে। তার খোঁজ পায়নি পরিবার। এক সাকিনা বেগমের খোঁজ মিলল, কিন্তু আসামের মতো বিজেপি শাসিত রাজ্যে এভাবেই পরিবার হারা হচ্ছেন অনেক ভারতীয় মুসলমান। সবার খোঁজ মেলে না। ভারতের অন্তঃসত্ত্বা সোনালীকে স্বামী পুত্র সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করলেন কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে তাকে ভারতে ফেরাতে হবে বলে জানিয়েছেন আদালত। বীরভূমের সোনালীকে বাংলাদেশি দাবি করে স্বামী এবং পুত্র সহ বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত। এদিকে বাংলাদেশে 9 মাসের অন্তঃসত্ত্বা সোনালীকে গ্রেফতার করে। বিষয়টিকে প্রকাশ্যে আসার পরে কলকাতা হাইকোর্টকে দ্রুত সোনালী মামলা শোনার নির্দেশ দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টকে দ্রুত সোনালীর মামলা শোনার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্ট জানায় সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাদের ভারতে ফিরিয়ে আনতে হবে। তার জন্য 4 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়। নড়াইলের কালিয়াকৈর উপজেলার আলপনা সিনেমা হলটিতে তাবলিগি মার্কাজ মসজিদ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে তাবলিগের আলমী শুরাই নেজার এর পক্ষ থেকে মাওলানা শহীদুল ইসলাম ইজারা নিয়ে ধর্মপ্রচারের জন্য দাওয়াতি কেন্দ্র বা তাবলিগ মার্কাজ মসজিদ করেছেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুজ্জামান বলেন, এখন থেকে 20 বছর আগে থেকে আলপনা সিনেমা হলটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি। প্রশাসনের লোকজন জানান, এই এলাকায় তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ। তার কাজও শেষ পর্যায়ে। দ্রুততার সঙ্গে এর কাজ শেষ হবে। এখানে ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও নামাজের ব্যবস্থা থাকবে। সাথী ভাই নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রায়হান শেখ সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, কালিয়া নড়াইলের আলপনা সিনেমা হল থেকে মার্কাজ মসজিদ, যেখানে একসময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ইমানের নূর। সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। লিবিয়া থেকে নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহের চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার প্যারিসের একটি ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করে। 2007 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সারকোজির ঘনিষ্ঠ সহযোগীরা লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়। যুবকদের চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী বানাবে সরকার। বেকারত্বকে টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। বৃহস্পতিবার নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়েছে। তিনি বলেছেন, যুবারা বিশ্বে পরিবর্তনের এজেন্ট, কিন্তু তারা প্রথমে ভোগেন
বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণবাদ এবং ডিজিটাল বিভাজনের নেতিবাচক প্রভাবে। প্রধান উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব। যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় 4 গুণ বেশি, বিশেষত নিম্ন আয়ের দেশে। বাংলাদেশে আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি। এর ফলে যুবারা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবেন। ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামায়াতে ইসলামী করে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনকে টক শোতে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। তিনি বলেছেন, শেখ হাসিনা যখন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়ে 1986 সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়। জামায়াতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন সেটা একেবারে গ্রামের কর্মী পর্যন্ত জানেন। তারা নিজেরা স্বীকার করেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন। একদম টপ লিডারশিপ যা বলবেন সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মামেসহ 3 জন নিহত হয়েছেন। 26 সেপ্টেম্বর শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে বলে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আহাদ জানান। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সিলেটগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছেন। ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার ছেলে সজীব অজিত জয়ের নামে যুক্তরাষ্ট্রে পাওয়া বিলাসবহুল বাড়ি, 2টি বাড়ি ও 12টি ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ লক্ষ্যে দেশটিতে পাঠানো হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR। দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 9 সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেয় আদালত। ওই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে MLAR পাঠাচ্ছে দুদক। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বরাতে দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সজীব আহমেদ ওয়াজেদ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বিনিয়োগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে অর্থ স্থানান্তর করে সম্পত্তি ক্রয় করেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্নে তা গোপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প কথা বলেছেন। গাজা নিয়ে একটি চুক্তিও অতি সন্নিকটে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারই তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে। দিন কয়েক আগে প্রভাবশালী একাধিক পশ্চিমা দেশ সহ 10টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে কট্টরপন্থী ইসরায়েলিরা মনে করছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে পারলে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নাই হয়ে যাবে। 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কালক্রমে তিনি হয়ে ওঠেন ওফের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্মদিনে এ বাঙালিকে প্রণতি জানায় বাঙালিয়ানা। তাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করলেও মাছ ও মাংসের বাজারে দাম এখনও চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামই বেড়েছে গরিবের মাছ খ্যাত পাঙ্গাস তেলাপিয়া মাছের দামও। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ কমানোর অজুহাত দেখিয়ে প্রতি শুক্রবার বিক্রেতারা মাছ মাংসের দাম বাড়াচ্ছেন। এক মাসে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়ার পর ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। সোনালী মুরগিও 260 টাকা থেকে বেড়ে 280 টাকায় উঠেছে। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস প্রতি কেজি 750 টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসির মাংসের চড়া দাম দেখা গিয়েছে। প্রকারভেদে কেজি প্রতি 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে মাছের দাম কেজি প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। রুই কেজি প্রতি 350 থেকে 400 টাকা, তেলাপিয়া 250 টাকা, পাঙ্গাস 220 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছে।
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। 25 সেপ্টেম্বর উপজেলার হাতিয়ার রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর রশিদ একাধিক আত্মীয়ের বাড়িতে স্ত্রীকে নিয়ে রাত যাপনও করেন বলে দাবি করেন ভুক্তভোগী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন 2025 সালের 1 অক্টোবর থেকে ব্র্যান্ডেড ও পেমেন্টযুক্ত ঔষধ আমদানিতে 100% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্তে ভারতের ঔষধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 25 সেপ্টেম্বর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, 2025 সালের 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে 100% পর্যন্ত ট্যারিফ আরোপ করব, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ঔষধ উৎপাদনের কেন্দ্র নির্মাণ করছে। নতুন ঘোষিত শুল্ক কাঠামোয় ট্রাম্প আরও জানিয়েছেন, রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে 50% শুল্ক, আসবাবপত্রে 30% এবং ভারী ট্রাকে 25% শুল্ক আরোপ করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে অঙ্গীকার করেছেন, তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে এই মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য 30 দিনের প্রক্রিয়া শুরু করেছিল, যার সময়সীমা 27 সেপ্টেম্বরের কাছাকাছি পৌঁছেছে। তারা অভিযোগ করেছে, ইরান 2015 সালে বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।